আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভায় বসেছে বিএনপি। দিনব্যাপী এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ এই সভাটি শুরু হবার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলটির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। এই কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ 5 মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আসা দলটি। তারা এখানে মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্ন কমিটিতে মূলত হচ্ছে যে এখানে যে ত্যাগী নেতারা যারা রয়েছেন এবং দীর্ঘ 17 বছরে যাদের দর্শক, এই মুহূর্তে রাজধানীর কেআইবি মিলনায়তনের সামনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছে তিনি। রফিক, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? মিতু, সরকার গঠনের পর আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আসলে বৈঠকে বসেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের বৈঠকে যারা রয়েছেন তারা হচ্ছে জেলা এবং মহানগর পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি, সেক্রেটারি রয়েছেন তাদেরকে নিয়ে আসলে বসেছেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, যেহেতু সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান তাদের নেতাকর্মীদের নিয়ে বসছেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আগামীতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যে যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা পাবেন। এছাড়াও নেতাকর্মীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে এবং দলীয় প্রধানের কাছে তুলে ধরতে পারবেন। এবং আগামীতে যে কমিটিগুলো হবে, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির এই অঙ্গ সংগঠনের কমিটিগুলো কিন্তু নতুন করে করা হবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে। সেই ব্যাপারে আসলে নেতাকর্মীদের কাছ থেকে নেতাকর্মীদের সাংগঠনিক কী সমস্যা রয়েছে বা এই বিষয়গুলো কিন্তু দলীয় প্রধান তাদের কাছ থেকে জানবেন এবং জানার পরে আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে কিন্তু এই মূল্যায়নগুলো আসলে আজকে তিনি করতে পারবেন এবং দিনব্যাপী কিন্তু তাদের এই আজকের এই মতবিনিময় সভাটি হবে। এবং সব মিলিয়ে নেতাকর্মীরা যেটি বলছেন, তারা আজকের এই মতবিনিময় সভাটি তারা গুরুত্ব সহকারে আসলে মূল্যায়ন করছেন তাদের পরবর্তী রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রতিবন্ধীদের চলাচলের জন্য একাদশ শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ওয়াকিবুল ইসলামের উদ্ভাবিত গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিবন্ধীদের চলাচলে উপযোগী গাড়ি নিয়ে দেখা করেন ওয়াকিবুল ইসলাম। এ সময় ওয়াকিবুলের গাড়িতে চড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গাজীপুরে কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী, সন্তান সহ 5 জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মনিরের স্ত্রী ও 3 কন্যা সন্তান এবং শ্যালক। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, তদন্তের পর সব বলা যাবে, তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। এদিকে ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে। রাঙামাটির সাজেকের শুকনো ছড়া এলাকায় ভোরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, নিহতের বাড়িতে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং তার স্বামী যে পলাতক রয়েছেন, এর থাকার পেছনে কারণ কিছু জানতে পেরেছেন কিনা?
গত রাতে কোনো এক সময় স্বামী এবং তার স্ত্রী একসাথে মানে বসবাস করে কাপাসিয়া রাউতকোনা এলাকায় মনিরের বাড়ি। প্রবাসী মনিরের বাড়িতে ভাড়া থাকে, ভাড়া থেকে স্বামী কিন্তু ওই গাড়ির ড্রাইভারি করে এখানে সংসার চালায়। তার 3 মেয়ে এবং তার শ্যালককে গোপালগঞ্জ থেকে নিয়ে আসে রাতে, 2 দিন আগে নিয়ে আসে, তাকে চাকরি দিবে বলেই তাকে নিয়ে আসে। আসলে মূলত তাদের সংসারে ওই টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরেই তাদের সংসারে কিন্তু সমস্যা। এই সমস্যার কারণে গত রাতে কোনো এক সময় তাদেরকে আমার যে পিছনে যে ঘরটি আছে এই ভাড়া বাড়িতে, এই ঘরের ভিতরে এই তাদেরকে মানে জবাই করে হত্যা করে এবং তাদের 2-3 মেয়ে, একজনের নাম হলো হাবিবা, মিম, তারপরে ফারিয়া, আর শ্যালক হইল রসুল, আর স্ত্রী হলো স্ত্রী আপনার শারমিন। এই 5 জনকে কিন্তু এই ঘরের ভিতরে কিন্তু তারা হত্যা করে গত রাতে। পুলিশ যেটা জানিয়েছে, আমি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওনার সাথে কথা বলেছি, উনি যেটা বললো যে এটা পারিবারিক কলহের জেরে মানে জেরের কারণেই এই ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে কিন্তু তারা আমাদেরকে মূল ঘটনাটা জানানোর কথা রয়েছে। তবে আশেপাশের লোকজন, আইন শৃঙ্খলা, বিভিন্ন ধরনের লোকজন কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু ঘিরে রয়েছে চারপাশে। তবে এখনো পর্যন্ত লাশ কিন্তু উদ্ধার করেনি, এখনো ঘরের ভিতরে লাশ রয়েছে। এই লাশ কখন উদ্ধার হবে সেটাও কিন্তু আমাদেরকে পুলিশ জানাতে পারেনি। তবে এখন পর্যন্ত মানে তদন্ত চলছে, তারা ভিতরে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এখন মেইন কথা হচ্ছে যে তাদের পারিবারিক কলহ, শ্বশুরবাড়ির টাকা পয়সা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজহার, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার বৃষ্টির মরদেহ মাদারীপুরের তার গ্রামের বাড়িতে দাফনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বাদাসর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরদেহ পৌঁছানোর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এর আগে সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গত 6 দিন ধরে সুনামগঞ্জে রোদ থাকায় কৃষকেরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল পানি না আসায় জেলার নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পায়নি। তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। এছাড়া টানা বৃষ্টি হওয়ায় স্তূপে থাকা ভেজা ধান নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে আরও 2-1 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, হাওরে বৃষ্টি ও জলাবদ্ধতায় 20,000 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তি চুক্তি চূড়ান্ত করতে আজ 14 দফা প্রস্তাবের জবাব দেবে ইরান, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রাতের মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি চিঠি আসার সম্ভাবনার কথা বলেন ট্রাম্প। এদিকে চুক্তির চূড়ান্ত পর্যায়ে এসে হরমুজে টানা দ্বিতীয় দিনের মতো সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। ওমান উপসাগরের ইরানের পতাকাবাহী 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে উপসাগরটি থেকে বার্বাডোজের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলেই বেপরোয়া হয়ে ওঠে ওয়াশিংটন। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনে আমন্ত্রণ পাননি থালাপতি বিজয়ের দল টিভিকে। কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকে সমর্থন পেলেও রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার বলেছেন, বিজয় এখনও 118 জন বিধায়কের সমর্থনের প্রমাণ দেখাতে পারেননি, ফলে শনিবার তার শপথ গ্রহণও হচ্ছে না।
এদিকে ডিএমকে ও এআইএডিএমকেও সরকার গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিযোগ, পুরো পরিস্থিতিতে বিজেপির প্রভাব রয়েছে। 10 মের মধ্যে সরকার গঠন না হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কাও দেখা দিয়েছে। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 প্রার্থী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন এসপায়ার পার্টির লুৎফর রহমান। অন্যদিকে নিউ হ্যাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। মূলধারার কোনো বড় রাজনৈতিক দল থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাস করেছেন তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় দলটি আসন হারাচ্ছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী দল রিফর্ম ইউকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 380 রান। মিরপুরের দিনের শুরুতেই নিজের টেস্ট ক্যারিয়ারের 29তম 50 তুলে নেন মুশফিকুর রহিম। লিটন ও মিরাজ ফেরেন 33 ও 10 রান করে। এর আগে ম্যাচের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে 31 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মমিনুল হকের 91 আর শেষ দিকে মুশফিকের অপরাজিত 48 রানে ভর করে 4 উইকেটে 301 রান করে টাইগাররা। Deviation down the leg side. Despite দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, দ্বিতীয় দিনে পিচের অবস্থান কেমন দেখছেন, আর প্রথম ইনিংসে কত রান হলে ভালো অবস্থানে থাকবে টাইগাররা? ধন্যবাদ মিতু। আসলে পিচের অবস্থা যেমনটা আসলে বলছিলেন, আমরা যদি একদম গতকালকে বা প্রথম দিন আর দ্বিতীয় দিনে যদি একটা পার্থক্য করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হয় দ্বিতীয় দিনের সকালে যখন পিচ পর্যবেক্ষণ করা হচ্ছিল তখন পিচের মধ্যে ফাটল দেখা গেছে কিছুটা, যেটা আসলে আমরা টেস্টে বেশ স্বাভাবিক একটা চিত্র। আমরা জানি যে ডে 3 বা 4-এ গেলে আমরা আসলে পিচের ফাটলগুলো একটু বড় আকারে দেখতে পারি। সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে দ্বিতীয় দিনে কিন্তু আমরা ফাটল দেখেছি। আর ফাটল দেখার একটা বড় লক্ষণ কিন্তু বা বড় একটা বিষয় অবশ্যই বলতে হয় যে ব্যাটারদের জন্য কিন্তু সময়ে গড়াবে। আর কিন্তু পিচটা দাবিদার আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা, ব্যাটাররা স্পেশালি বলতে হয় মুশফিকুর রহিম গতকালকে 48 রানে অপরিচিত থেকে আজকে সকালে কিন্তু 50 তিনি তুলে নিয়েছেন। এবং একই সাথে রানের যে ব্যাপারটা আসলে বলছিলাম যে এখানে আসলে ব্যাটারদের জন্য অনেকটা কঠিন হওয়ার কথা, সেখানে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু বেশ সাবলীলভাবে ব্যাট চালিয়ে গেছেন। এবং প্রথম দিনে 300-র উপরে রানের পর আজকে প্রথম সেশনটা শেষ হলো মাত্রই, এবং সেখানে 79 রান কিন্তু বাংলাদেশ স্কোর বোর্ডে যুক্ত করতে পেরেছে, 3টা উইকেট হারিয়েছে। সেক্ষেত্রে বড় একটা সংগ্রহের পথে বাংলাদেশ আছে অবশ্যই বলা যায়। তবে এই স্কোরটা আসলে 400 থেকে 450 মতন হওয়া উচিত, এবং এরকম একটা স্কোর বাংলাদেশকে একটা সুবিধাজনক একটা স্থানে রাখতে পারে। মিতু। রাফি, ধন্যবাদ আপনাকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। 71 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে, সিটি 1 নম্বরে থাকা আর্সেনালের থেকে 5 পয়েন্ট পিছিয়ে গত সপ্তাহে এভারটনের বিপক্ষে ড্র করায় লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে তারা। হাতে 4 ম্যাচ থাকলেও সম্ভাব্য সব পয়েন্ট পেয়েও চ্যাম্পিয়ন হতে পারবে না সিটিজেনরা যদি আর্সেনাল বাকি 3 ম্যাচই জিতে যায়। এখন সিটির সামনে একটাই পথ খোলা বাকি, ম্যাচগুলো জিতে গার্নার্সদের চাপে রাখা। তাই এই ম্যাচে জয় পেতে মরিয়া পেপ গার্দিওলার দল। এদিকে 51 পয়েন্ট নিয়ে টেবিলে 7 নম্বরে ব্রেন্টফোর্ড। এই ম্যাচ জিতে তালিকার উপরের দিকে চোখ কিথ অ্যান্ড্রুজের দলেরও। এদিকে একই সময় আরেক ম্যাচে সান্দারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।